তার আগে আমরা জেনে নেই যে সাইলেন্ট অ্যাট্রিশন এই ঘটনার মধ্যে দিয়ে যারা যায় তারা আসলে কেন যায়, প্রবলেমটা কোথায়, প্রবলেমের উৎপত্তি কোথায়। যে ব্যক্তিটা একটা সময় অনেক বেশি এনার্জেটিক ছিল, অনেক বেশি এনথুজিয়াজম কাজ করতো যার মধ্যে, হঠাৎ করে সে চুপসে গেল কেন, প্রবলেমটা আসলে কোথায় ছিল। সো দ্য নাম্বার ওয়ান রিজন ফর দ্য সাইলেন্ট অ্যাট্রিশন ইজ নো রিকগনিশন ফর দ্য হার্ড ওয়ার্ক। কোম্পানিতে যখন কোনো ব্যক্তি অনেক কাজ করতে থাকে তাকে যদি রিকগনিশন দেয়া না হয়, একটা সময় যে সে মোটিভেশন হারায় ফেলবে, সে আর হার্ড ওয়ার্ক করতে চাবে না, স্মার্ট ওয়ার্ক করতে চাবে না। This is what happening for the company culture. Sometimes promotion went to the favorites. আসলে আমরা দেখবেন, আশেপাশে দেখলেই বুঝতে পারবেন, দুইজন এমপ্লয়ি সমান কাজ করতেছে, আমি ধরে নিচ্ছি তাদের পারফরমেন্স মোর অর লেস সমান, এন্ড অফ দ্য ইয়ারে প্রমোশন হচ্ছে যে ব্যক্তিটা হয়তো বসের কাছে পছন্দের অথবা ম্যানেজমেন্টের কাছে পছন্দের। দিস ইজ কল্ড দ্য বায়াস জাজমেন্ট, বায়াস পারফরমেন্স এভালিউশন। সো যেই ব্যক্তিটা সারা বছর কাজ করে যাচ্ছে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে আরেকজনকে যে কিনা বসের কাছের লোক, ম্যানেজমেন্টের কাছের লোক। সো দিস ইজ রং জাজমেন্ট। যেই ধরনের ওয়ার্ক কালচারে এই ঘটনাগুলা ঘটবে, ওইখানে এমপ্লয়ীদের কাছ থেকে কোম্পানি ফিডব্যাক আস্তে আস্তে কম পাওয়া স্টার্ট করবে। তারা মনে করবে যে তাদের কোম্পানিতে এখন পর্যন্ত এই সমস্ত লোক কাজ করতেছে, বাট ওই সমস্ত লোকের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক আসার কথা সে ধরনের ফিডব্যাক আসা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড যেহেতু দিস ইজ ইনভিজিবল, কোম্পানি এটা লস কখনো ক্যালকুলেট করে বোঝার সুযোগই পাবে না। দে উইল ফাইন্ড আফটার 5 years or 10 years যে কোম্পানিরই তো গ্রোথ হচ্ছে না। কেন? বিকজ দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন সাচ কাইন্ড অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট আর নট প্রোডাক্টিভ। তারা প্রোডাক্টিভ ছিল, বাট তাদের পারফরমেন্স এফিসিয়েন্সি ডে বাই ডে রিডিউস হয়েছে। সামটাইমস বস মাইক্রো ম্যানেজড সাবঅর্ডিনেট, বিশ্বাস করে না, বস তার টিমের লোকজনদেরকে বিশ্বাস করে না, মাইক্রো ম্যানেজ করা স্টার্ট করে, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ধরে দেখা স্টার্ট করে। সো এই সমস্ত ক্ষেত্রে জব ডিসস্যাটিসফ্যাকশন কাজ করতে পারে। যে সমস্ত এমপ্লয়ীদের ক্লিয়ার ক্যারিয়ার গ্রোথ বা গাইডলাইন থাকে না, তারা এই ধরনের ডিসস্যাটিসফ্যাকশনের মধ্য দিয়ে যায় এবং সাইলেন্টলি মেন্টালি তারা রিজাইন দিয়ে দেয়, ফিজিক্যালি অফিস করতে থাকে। অনেক সময় বেশি কাজ করতেছে এমপ্লয়ি, বাট সেটাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে না। দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য রিজন। ম্যানেজমেন্ট সাপোর্ট করে না এমপ্লয়ীদেরকে। এরকম কিছু ম্যানেজমেন্ট থাকবে যে আমরা দেখি আমাদের আশেপাশে, যে এমপ্লয়ীদের প্রতি সাপোর্টিভ হচ্ছে না। তারা তাদের আসলে বেসিক নিডটা কি, তাদের কি লাগবে, তাদের কোনো চাহিদা আছে কিনা, বা তারা কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলা ম্যানেজমেন্ট বোঝার চেষ্টা করে না। দ্যাটস ওয়াই পিপল রিজাইন সাইলেন্টলি। অনেকেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারে না। দ্যাটস ওয়াই দে গো টু অফিস and come back at the evening, but silently they already resign from their position. অনেক সময় আমরা কোম্পানিতে এরকম অনেক কালচার দেখতে পারি যে পজিটিভ কালচার না, নেগেটিভ কালচার, ইন্টারনাল পলিটিক্স থাকে, যে কিছু ব্যক্তিবর্গ মিলে কোম্পানি চালাচ্ছে, এর বাইরে কেউ যদি পারফর্ম করতে চায় তাহলে তাকে উঠতে দেয়া হয় না, কোনো না কোনোভাবে পলিটিক্সের শিকার হইতে হয়। সো এই ধরনের ওয়ার্ক প্লেস বা কালচার যে সমস্ত কোম্পানিতে আছে, ওই সমস্ত কোম্পানিতে প্রোডাক্টিভ লিডার তৈরি হবে না। এমপ্লয়ি যাদের মধ্যে এনার্জি আছে, যাদের মধ্যে এনথুজিয়াজম আছে, তাদেরটাও ডে বাই ডে কমে যাবে। সো ইন দ্য লং রান কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় এমপ্লয়িরা ইকোনমিক্যাল ফ্যাক্টরের জন্য জব ডিসস্যাটিসফ্যাকশনে ভোগে। এমন হইতে পারে যে অনেক সময় এমপ্লয়ি ফিল করে যে আমি যা ইকোনমিক্যাল ফিডব্যাক পাচ্ছি কোম্পানি থেকে, দিস ইজ নট ইনাফ। সেই ধরনের চিন্তা ভাবনা থেকেও কিন্তু এমপ্লয়িরা এ ধরনের জব ডিসস্যাটিসফ্যাকশনের মধ্য দিয়ে যায় এবং তারা সাইলেন্টলি তাদের পজিশন থেকে রিজাইন দিয়ে দেয়। সো দিজ আর দ্য রিজন কেন এমপ্লয়ি সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্য দিয়ে যায়। দিজ আর দ্য রিজন। সো আমার হিসেবে কোম্পানি যারা কোম্পানি চালায়, কোম্পানিতে বড় বড় লিডিং পজিশনে আছে, দে শুড টেক দিস টপিক ইনটু কনসিডারেশন। যদি এটা না নেয় তাহলে তাদের এখানে প্রোডাক্টিভ টিম তৈরি হবে না। ফিজিক্যালি তারা শুধু এমপ্লয়ীদের প্রেজেন্স গুনতে থাকবে, সে সমস্ত এমপ্লয়িরা মেন্টালি অফিসে থাকবে না এবং তাদের কাছ থেকে প্রোডাক্টিভ ফিডব্যাক কখনোই এক্সপেক্ট করা যাবে না। সেই ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যে সমস্ত এমপ্লয়িরা যায় বা ওয়ার্কাররা যায়, তাদেরকে আমরা কিভাবে বুঝবো, সিমটমটা কি দেখে বুঝবো
কারণ তো আইডেন্টিফাই করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করার পরেই তো তারপর আমার তাকে কাউন্সিলিং বলেন বা বিভিন্ন সলিউশন বলেন যেটাই হোক এটা দিতে হবে, তাই না? বাট তার আগে উই নিড টু ফাইন্ড আউট দ্য এমপ্লয়ি হু ইজ গোয়িং থ্রু দিস প্রবলেম। দেখবেন যে এমপ্লয়িরা হঠাৎ করে বিভিন্ন ধরনের মিটিংয়ে যারা আগে কথা বলতো তারা কথা বলা স্টপ করে দিছে। যতটুকু এঙ্গেজমেন্ট না থাকলে তার বেসিক রেসপন্সিবিলিটি মিট হচ্ছে না, শুধু ততটুকুই সে পালন করতেছে, এর বাইরে সে আর কোনো কাজ করতেছে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য সাইন অফ সাইলেন্ট অ্যাট্রিশন। দেখবেন এমপ্লয়িরা শুধুমাত্র রুটিন সলিউশন দেওয়া শুরু করছে, তাদের মধ্যে থেকে ইনোভেটিভ কোনো আইডিয়া বের হচ্ছে না, কোনো নতুন চিন্তাধারা বের হচ্ছে না, জাস্ট একটা রুটিন রেগুলার সলিউশন দিচ্ছে, কাজ করতেছে, দ্যাটস ইট। When they enter in the office, they act like a clock watcher. কখন 6টা বাজবে, কখন অফিস শেষ হবে, বের হয়ে যাব। দেখবেন এরকম কিছু সাইন থাকে এবং তাদের মধ্যে কোনো ধরনের কোনো এনার্জি থাকে না, কোনো এনথুজিয়াজম থাকে না, কোনো স্পার্ক থাকে না। সো আমরা কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে আমাদের কোন ধরনের কোন কলিগরা এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প দেম, টু লিসেন টু দেম, যে তাদের আসলে প্রবলেমটা কি, তারা কেন এই ধরনের অ্যাটিটিউড করতেছে, তাদের প্রবলেমটা বুঝতে হবে। কোম্পানির ম্যানেজমেন্ট অনেক সময় বুঝবে না, বাট অ্যাজ এ কলিগ আমরা যারা ব্যাপারটা জানলাম এতক্ষণ পর্যন্ত, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প দেম আউট। তাদের কথা শুনতে হবে, শুনে তাদের এই প্রবলেমটা উপযুক্ত ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছাইতে হবে কোম্পানির, যেখানে সলিউশন দিতে পারবে। So what we learned until this is what is silent attrition and why it matters. Silent attrition কি এবং এটা ম্যাটার করে কেন, এবং কেন সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্যে দিয়ে এমপ্লয়িরা যাচ্ছেন। Also we found out the sign of the silent attrition. Now coming to the next point, যে আমি বের করলাম, যে আমি বুঝলাম সাইলেন্ট অ্যাট্রিশন কি, সাইলেন্ট অ্যাট্রিশনের অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ হোয়াটএভার ইট ইজ, এটা কি এটা বুঝলাম, সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্যে দিয়ে এমপ্লয়িরা কেন যাচ্ছে এটাও বুঝলাম, এবং আমি ফাইন্ড আউট করতে পারলাম যে কারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। নাও হোয়াট নেক্সট? সলিউশন। এটা তো একটা সলিউশন করতে হবে, রাইট? সলিউশন যদি আমরা করতে না পারি তাহলে সেই কোম্পানি ওই টিম থেকে কখনোই প্রোডাক্টিভ ফিডব্যাক আশা করা যাবে না। সলিউশন আমরা কিভাবে করতে পারি? এই প্রবলেম সলভ করার জন্য এমপ্লয়ীদের এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। সো এমপ্লয়ীদের এঙ্গেজমেন্ট আমরা কিভাবে বাড়াইতে পারবো? 1-to-1 কাউন্সিলিং করা যেতে পারে, 1-to-1 মিটিং করা যেতে পারে এমপ্লয়ীদের সাথে, যে তারা আসলে কোনো ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, জব ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে ভুগতেছে কিনা, এই ব্যাপারগুলা বোঝা। এরপর আমরা ফিডব্যাক মেকানিজম এই প্রসেসটা চালু করতে পারি ওয়ার্ক কালচারে, যে কোন একটা এমপ্লয়ি সে কি ভাবতেছে, তার ফিডব্যাকটা কি ওয়ার্ক কালচার সম্পর্কে, জব স্যাটিসফ্যাকশন সম্পর্কে, বা যে রেসপন্সিবিলিটি তাকে দেয়া হয়েছে এ ব্যাপারে তার ফিডব্যাক কি, এ ধরনের ওপেন ফিডব্যাকের ব্যবস্থা করা যেতে পারে। সো এর মাধ্যমে এমপ্লয়িরা এঙ্গেজ ফিল করবে, যেহেতু ম্যানেজমেন্ট তাদের সাথে রেগুলার বসতেছে, কথাবার্তা বলতেছে, তাদের প্রবলেম কি সেটা শোনার চেষ্টা করতেছে এবং সলভ করার চেষ্টা করতেছে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে। সো দোজ এমপ্লয়ি উইল ফিল মোর এঙ্গেজড এবং তারা ডে বাই ডে প্রোডাক্টিভিটি বুস্ট আপ হওয়া শুরু করবে। এমপ্লয়িরা যদি কোনো একটা কোম্পানিতে কাজ করে, ইটস দ্য কোম্পানিজ রেসপন্সিবিলিটি টু ট্রেন দেম আপ। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে বেশ কিছু কোম্পানিতে চাকরি করছি, সো আমি একটা জিনিস বুঝছি যে কিছু কিছু কোম্পানি ফিল করে ইটস দেয়ার রেসপন্সিবিলিটি টু ট্রেন দ্য এমপ্লয়িজ আপ। এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করাইতে হবে। কেন? দুইটা রিজন। নাম্বার 1, ইটস বেনিফিশিয়াল ফর দ্য কোম্পানি ইটসেলফ। নাম্বার 2, ইটস বেনিফিশিয়াল ফর দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ। যে সমস্ত কোম্পানি এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করায়, তাদের স্কিলের উপরে নজর দেয়, লিডারশিপ স্কিল বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, প্রবলেম সলভিং টেকনিক বলেন, এই ধরনের সফট স্কিল অথবা টেকনিক্যাল স্কিলের উপরে নজর দেয় এই কোম্পানিগুলা, তারা ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি দুইটা উপকার করতেছে। সেই কোম্পানিতে ওই ব্যক্তিটা স্কিলড আপ হওয়ার পরে তার কন্ট্রিবিউশন দিচ্ছে, কোম্পানি বড় হচ্ছে, এবং ওই ব্যক্তিটা যদি কোম্পানি ছেড়ে চলে যায় তাহলে পুরো ইন্ডাস্ট্রিতে কিন্তু সে কাজ করবে, মিন্স সে ইন্ডাস্ট্রির জন্য একজন অ্যাসেট হিসেবে তৈরি হচ্ছে। পুরো ব্যাপারটা যদি আমরা সাম আপ করি তাহলে যে ব্যক্তিটা এই ট্রেনিং এর মধ্য দিয়ে যাচ্ছে ওই ব্যক্তিটা কিন্তু নিজের ক্যারিয়ার গ্রোথকে ফাস্ট করতে পারতেছে। সো
এই প্রফেশনাল ডেভেলপমেন্টের ব্যবস্থা রাখতে হবে অর্গানাইজেশন গুলোর মধ্যে, আদারওয়াইজ অল দ্য এমপ্লয়িজ উইল ফিল ডিমোটিভেটেড ওয়ান ডে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে কাজ করতে হবে অর্গানাইজেশন গুলাকে, আদারওয়াইজ এমপ্লয়িরা জব ডিসস্যাটিসফ্যাকশনে ভুগবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি না হয় তাহলে তাদের কাজের আগ্রহ কমে যাবে ডে বাই ডে। কাজের সময়ের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিতে হবে, হ্যাঁ, তবে সেটা এই জিনিসটাও মনিটরিং এ রাখতে হবে যে এটা অ্যাডভান্টেজ যেন না নেয় কোনো এমপ্লয়ি, তার জব রেসপন্সিবিলিটি সে যেন ঠিকঠাক ভাবে পালন করে, ব্যাপারটাও মনিটরিং এ রাখতে হবে। আদারওয়াইজ এই ফ্লেক্সিবল টাইম এই ওয়ার্ডটা কিন্তু অনেক সময় মিসইউজ হয়, মিসইউজ হইতে দেওয়া যাবে না। সো এমপ্লয়ীদের সুবিধা অসুবিধার সময় তাদের বিভিন্ন ক্ষেত্রে লিভের দরকার হইতে পারে, এই ব্যাপারটাকে এনকারেজ করতে হবে। অনেক কোম্পানি আমি দেখছি এবং অনেক আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমার শোনা যে একদিন ছুটি চাইলে ছুটি দিতে চায় না বস অনেক খুঁতখুঁতে সবকিছুর ভিতরে ঢুইকা থাকে এবং ছুটি দিতে চায় না। সো এই ধরনের ওয়ার্ক কালচারে আসলে প্রোডাক্টিভিটি আশা করা যায় না এমপ্লয়ীদের কাছ থেকে। ব্যাপারটার একটা সুন্দর একটা ব্যালেন্সিং থাকতে হবে, এই ফ্লেক্সিবিলিটিটাকে মিসইউজ করতে দেওয়া যাবে না। প্রপার মনিটরিং এর মধ্যে এমপ্লয়ীদেরকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা ব্যবস্থা করে দিতে হবে। যারা ভালো কাজ করতেছে তাদেরকে রিওয়ার্ডের ব্যবস্থা করতে হবে, অ্যাপ্রিসিয়েশনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে রিকগনিশন দিতে হবে। আদারওয়াইজ 1 মাস 2 মাস 3 মাস পরে ভালো কাজ করা ছেড়ে দিবে এমপ্লয়িরা। ম্যানেজমেন্টের প্র্যাকটিস, যেটা আমি অলরেডি আগেই বলে আসছি, যে ম্যানেজমেন্ট যারা ম্যানেজারিয়াল লেভেলে আছে, যারা লিডারশিপ পজিশনে আছে, তাদেরকে ট্রেন আপ করাইতে হবে হাউ টু হ্যান্ডেল দ্য টিমকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, টিমকে কিভাবে মোটিভেট করতে হবে, টিমে কিভাবে ফাইন টিউনিং করতে হবে, এবং টিমের ব্যক্তিরা এ ধরনের সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা সেটা ফাইন্ড আউট করতে পারবে। কারণ ম্যানেজার বা লিডার যারা টিম লিড দিচ্ছে, যারা ম্যানেজারিয়াল পজিশনে আছে, তারা যদি নিজেরাই স্কিলড আপ না হয়, তারা যদি নিজেরাই ট্রেনড আপ না হয়, দে ক্যানট ফাইন্ড দ্য পিপল হু আর গোয়িং থ্রু দিস কাইন্ড অফ প্রবলেম। সো ম্যানেজমেন্টের ফোকাস করতে হবে যে এই ধরনের লিডিং পজিশনে আছে, লিডারশিপ পজিশনে যারা আছে, ম্যানেজারিয়াল পজিশনে আছে, তাদেরকে ট্রেন আপ করার ব্যবস্থা করতে হবে। এবং ওয়ার্ক এনভায়রনমেন্টের ট্রান্সপারেন্ট কমিউনিকেশনের ব্যবস্থা করতে হবে। নো হাইড অ্যান্ড সিক, নো কর্পোরেট পলিটিক্স। এই কর্পোরেট পলিটিক্স এর কারণে হাজার পোটেনশিয়ালিটি প্রতিদিন মরে যাচ্ছে। আই হ্যাভ সিন আ লট ইন মাই ক্যারিয়ার। হাজার পোটেনশিয়াল পিপল, এমপ্লয়ি, তারা তাদের পোটেনশিয়ালিটি বিসর্জন দিচ্ছে বিকজ অফ দ্য কর্পোরেট পলিটিক্স, বিকজ অফ নট হ্যাভিং নো ট্রান্সপারেন্ট কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। কোম্পানি কালচার, পজিটিভ কালচার এর ব্যাপারে ফোকাস করতে হবে ম্যানেজমেন্টের, যেই কালচারে এমপ্লয়িরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেখানে কোনো ধরনের কোনো নেগেটিভিটি থাকবে না। লাইক এই ব্যাপারটাতেও কথা বলতে গেলে চলে আসে যে কর্পোরেট পলিটিক্স, এ ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। এমপ্লয়িরা তাদের পর্যাপ্ত পরিমাণ রেমুনারেশন বা ফাইন্যান্সিয়াল ফিডব্যাক পাচ্ছে কিনা কোম্পানি থেকে, এই ব্যাপারটাতে ম্যানেজমেন্টের ফোকাস করতে হবে। এবং তাদের জব সিকিউরিটি, এই ব্যাপারটা এনশিওর করতে হবে যে জব আসলে কতটা সিকিউর। কিছু কোম্পানি আছে যে যখন আপনি অফিসে ঢুকবেন, অফিসে ঢোকার পর থেকেই মনে হবে যে আপনার চাকরি নাই, এবং আপনার মনে হবে যে আপনার আরেকটা চাকরি পাইলে এই চাকরি ছেড়ে চলে যাবেন। এরকম আছে, অনেক ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, আমি নিজে দেখছি। আমার বিভিন্ন ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় জব করতো, তাদের কাছ থেকে শোনা যে আপনি অফিসে ঢুকছেন আর আপনি ফিল করা শুরু করছেন I should leave the company as soon as possible, or whether you were thinking যে you can be fired anytime. এই ধরনের কালচারে কিভাবে অর্গানাইজেশন আশা করে যে একটা লোক, এমপ্লয়ি, তার হাইয়েস্ট প্রোডাক্টিভ ওয়েতে কাজ করবে? সো দ্য অর্গানাইজেশন লিডার ও দ্য ম্যানেজমেন্ট শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি এমপ্লয়ি থিঙ্ক। একজন এমপ্লয়ি আসলে কি চিন্তা করে, তাদের নিডটা কোথায়, ডিমান্ডটা কোথায়। So if organization fails to find these problems out, then it is guaranteed that one day this company will be loser. This organization will not be profitable financially because there is invisible money drainage. এই invisible money drainage কেউ কখনো থামাইতে পারে না, কারণ এটা দেখাই যায় না। যেটা দেখতে পারেন না সেটা কিভাবে ঠেকাবেন? So this is one of the most, what I say, corporate growth killer. This is one of the most কর্পোরেট গ্রোথ কিলার। আপনার কর্পোরেট গ্রোথকে আটকায় দিচ্ছে, নট অনলি ফর দ্য এমপ্লয়ি, ফর দ্য অর্গানাইজেশন ইটসেলফ। একটা অর্গানাইজেশনের গ্রোথকে আটকায় দিচ্ছে দিস সাইলেন্ট অ্যাট্রিশন।